গভীর এক রাতে রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যায় সদ্য ট্রান্সফার হয়ে আসা ডিএসপি মারা মল্লিক। আর তার জায়গায় থানায় ডিউটি শুরু করে রহস্যময় এক মেয়ে। কিন্তু বিষয়টা অবাক করা হলেও কেউ বুঝতেই পারে না এই মেয়েটা আসলে ডিএসপি না। কিন্তু পুলিশের মাঝে নকল পুলিশ সেজে থাকাটা মোটেও সহজ কাজ না। তবুও মেয়েটা সব জেনে এই পথে নেমেছে, কারণ তার ভেতরে জ্বলছে ভয়ানক এক প্রতিশোধের আগুন। যে আগুন নেভাতে হলে প্রতিশোধ নেওয়াটা বড্ড প্রয়োজন। গল্প যত এগোয় ততই সামনে আসতে থাকে লুকানো সত্য, এক অন্ধকার জাল যেখানে কেউ নিজের স্বপ্ন হারিয়েছে, কেউ প্রতিশোধের আগুনে পড়ছে। এমনই সাসপেন্স, টুইস্ট আর প্রতিশোধের নেশায় মত্ত এক গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তামিল সিরিজ এক্সাম। গভীর রাত, মা হারিকেন হাতে তার দুই ছেলে মেয়েকে নিয়ে তাদের কুলদেবতা মুনির কাছে এসে বলে, আমার ছেলে পড়ালেখায় খুব ভালো, সবসময় ক্লাসে টপ করে, ওকে সরকারি পরীক্ষায় পাশ করিয়ে দিও, তাহলে আমি তোমাকে একটা কুদাল দিব। দেবতার আশীর্বাদ নিয়ে ফেরার সময় দুই ভাই বোন মুড়ি খেতে খেতে খুশি মনে হাঁটতে থাকে। পরের দিন সকালে ছেলেকে ইংরেজিতে ভারী ভারী শব্দ পড়তে শুনে মা গর্বভরা নজরে তাকিয়ে মাছ ধরতে নদীতে আসে। মাছ ধরে ধরে পাশের ছোট এক জায়গায় রাখছে দেখে কুমারের বড় বোন সেগুলোকে গামলায় ওঠাতে আসে। কুমার বোনকে সাহায্য করতে মাছ ধরতেই যাবে, তখনই মা ঝাড়ি দিয়ে বলে, তোকে বলেছি না তুই মাছের গন্ধ হাতে লাগাবি না, যা পড়তে বস। আর সারানিয়া, তুই ওই মাছ নিয়ে বাজারে যা, আমি আর কয়েকটা মাছ ধরে আসছি। ভাই বোন চলে গেলে মায়ের বড়শিতে ছোট একটা কই মাছ উঠে আসে। রাখার জায়গা না পেয়ে মা সেটা মুখে বাঁধিয়ে কেঁচো বিধিয়ে আরেকটা মাছ যেই না ধরতে যাবে, অমনি সেই কই মাছ মায়ের গলায় বিধে মায়ের শ্বাস আটকে যায়। মা বহু চেষ্টা করেও মাছটাকে বের করতে পারে না। শেষে তাল সামলাতে না পেরে মা ওই পানির মাঝেই দম আটকে মারা যায়। কুমার আর সারানিয়া দৌড়ে তো আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। গল্প চলে আসছে বর্তমানে। ঝাঁসি নামের কাউকে একজন জানায়, আমরা যেমনটা ভেবেছিলাম তেমনই হচ্ছে। হোম ডিপার্টমেন্ট থেকে মারা মল্লির উদয় মাগালামে ট্রান্সফারের অর্ডার এসে গেছে। কাবরি থেকে এক অফিসার এসে সরাসরি সেই ট্রান্সফার অর্ডার মারিমাল্লামের হাতে দিবে। লোকটার কথা মতোই সব কাজ হয়। ট্রান্সফার অর্ডার পাওয়া মাত্রই মারা মল্লি তার মা আর মেয়ে থেকে বিদায় নিয়ে উদয় মাগাল্লামের উদ্দেশ্যে রওনা হয়। যাওয়ার আগে জানিয়ে যায় সে ডিভোর্সের সিদ্ধান্তটা নিয়ে নিয়েছে। এটা যেন মা তার উকিলকে জানিয়ে দেয়। দূর থেকে একজন কাউকে কল দিয়ে জানিয়ে দেয় মারা মল্লি একাই গাড়ি নিয়ে বের হয়েছে। মারা মল্লি উদয় মাগালামের চেকপোস্টে আসতেই লক্ষ্য করে গেট কিপার গভীর ঘুমে, তাই বিরক্ত হয়ে নিজেই গেট খুলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। মাঝপথে সেকারার নামের এক অফিসার কল দিয়ে জানায়, ম্যাডাম আমার এলাকায় যেহেতু এসেছেন তাহলে আপনার জন্য কি ওয়াইন রেডি করব? মারা মল্লি হাসতে হাসতে হ্যাঁ বলে কলটা কাটতেই পেছনের সিট থেকে ঝাঁসি তার দিকে বন্দুক তাক করে বলে, ইলায়রাজার গান দে তো। মারা মল্লি কি এত সহজে দমে যাবে? সে আচমকাই ব্রেক কষে সিট ব্যাকে নিয়ে ঝাঁসিকে মারতে শুরু করলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটা গাছের সাথে বাড়ি খেয়ে থেমে যায়। মারা মল্লির সামনে থাকায় ড্যাশবোর্ডে জোরে বাড়ি খেয়ে বেহুশ হয়ে পড়ে। কিছুক্ষণ পর হুঁশ ফিরতেই দেখে ঝাঁসি তার মুখ হাত পা সিটের সাথে বেঁধে দিয়েছে। এদিকে উদয় মাগালামে থানায় দুই ছেলে একটা মিনি ভ্যান ভর্তি জিনিসপত্র এনে বলে, এগুলো মারা মল্লি ম্যাডামের জিনিস। ম্যাডাম বলেছে সে আসার আগে তার কোয়ার্টারটা গুছিয়ে রাখতে, আমাদেরকে চাবিটা দিয়ে দিন। ইন্সপেক্টর ইলান বলে, ভেতরে অফিসার বসা আছে, তার থেকে চাবি নিয়ে চলে যাও। মনি কোয়ার্টারে চাবি নিয়ে জয়চন্দ্র নামের একজনকে কল দিয়ে জানাতেই জয়চন্দ্র জানায়, হোম ডিপার্টমেন্টের সার্ভার রুমে আমি বাগ বসিয়ে দিয়েছি, এখন সব তোমাদের হাতে। মামি তখন খুশি মনে এক রুমের ফ্লোরে শিকল বাঁধার আংটা বসায় আর চারিপাশে অ্যাকোস্টিক ফোম বসিয়ে পুরো রুমকে সাউন্ড প্রুফ করে দেয়। তাদের আইটি এক্সপার্ট মনি তখন ওয়েবসাইটে মারা মল্লির আইডিতে ঝাঁসির ছবি বসানোর কাজ করছে। এদিকে ফেরিওয়ালাও সামনের সিট দিয়ে ঢাকা থাকায় পেছনের সিটে বাঁধা মারা মল্লিকে দেখতে পায় না। এভাবে বেশ সহজেই এই তিনজন মিলে মারা মল্লিকে থাইকারার কোয়ার্টারের সেই সাউন্ড প্রুফ রুমে এনে হাত বেঁধে রেখে দেয়। মারা মল্লি রেগে বলে, একজন ডিএসপি কে কিডন্যাপ করে বেঁচে যাবে ভাবছো? ঝাঁসি বলে, ওসব পরে দেখা যাবে, আগে নিজের মেয়েকে তো দেখো। বলেই একটা ভিডিও প্লে করলে দেখা যায় সারা বাসার আঙিনায় খেলছে। হঠাৎ এক লোক এসে বলে, চলো আমরা লুকোচুরি খেলবো। বলেই সারাকে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ এনে ড্রামে লুকিয়ে রাখে। এরপর হঠাৎই ড্রামটা লাথি দিয়ে ফেলে দেয়। মারা মল্লি মেয়ের জন্য চিৎকার করে কান্না করতেই ঝাঁসি দেখায় লোকটা আসলে আরেকটা ড্রাম ফেলেছে, সারা তার পাশের ড্রামে ছিল। ঝাঁসি বলে, মেয়েকে বাঁচাতে চাইলে তোমার মাকে কল দিয়ে যা বলতে
বলবো তাই বলবে। ঝাঁসির কথা মতো মারামল্লি মাকে কল দিয়ে সেই কথা বলতেই মা কেমন যেন চিন্তায় পড়ে যায়। ঝাঁসি পরের দিন সকালে ডিএসপি ড্রেস পরে রেডি হতে হতে ভাবে এই দিনের জন্যই তাকে জয়চন্দ্র কিভাবে দিন রাত প্র্যাকটিস আর পরিশ্রম করিয়ে রেডি করেছে। তবে প্রশ্ন হলো এত কষ্টের পেছনের আসল রহস্য কি, সেটা জানতে হলে একটু অপেক্ষা তো করতেই হবে। ঝাঁসি বের হতেই মামি দরজা আটকে দেয়। কনস্টেবল শক্তিভেল জানায় সে এখন থেকে মারামল্লির ড্রাইভার। তখনই কয়েকটা ছোট ছেলে এসে জানায় তাদের বল মারামল্লির কোয়ার্টারে ছাদে পড়েছে। ঝাঁসি বলে ওখানে যাওয়া মানা, তোমরা নতুন বল কিনে নিও। তবে ছেলেগুলো টাকাটা না নিয়েই চলে যায়। শক্তি জানায় ওই ছেলেটা স্টেশন ইন্সপেক্টর ইলানের ছেলে। মারামল্লি বর্তমানে থাইকারা থানার ডিএসপি হয়ে এসেছে। তবে সেখানে যাওয়ার আগে তাকে আগে উদয়মাগালামের এসপি অফিসের হেড বিনোদ থেকে ডিউটি জয়েন লেটার নেওয়া লাগবে। এসপি অফিসে আরেক অফিসার সেকারান, যার সাথে মারামাল্লি গতকাল কথা বলেছিল, সে মারামাল্লিকে ভালো করেই চেনে, কারণ তারা একসাথে একটা মিশনে কাজ করেছে। তবে সে আজ থানায় পৌঁছাতে পারবে না, কারণ গতকাল জয়চন্দ্রের লোক তার অ্যাক্সিডেন্ট করিয়ে তাকে হাসপাতালে পৌঁছে দিয়েছে। চেরিয়ান নামের আরেক এসআই আছে যে মারামল্লিকে ভালো করেই চেনে। সে ঝাঁসিকে দেখলেই চিনে ফেলবে। তবে সে রোজ সকাল 9টা থেকে 10টা পর্যন্ত পেট্রোলিং এ যায়, তাই ঝাঁসিকে এই সময়ের মধ্যেই কাজ শেষ করে আসতে হবে। প্ল্যান মতো চেরিয়ান বের হতেই ঝাঁসি এসপি অফিসে বিনোদের কেবিনে আসে, কিন্তু তখনই আরেক অফিসার চেরিয়ানকে থানায় ডাকে, কারণ এসপি বিনোদ তাকে থানায় ডেকেছে। ঝাঁসি বিনোদকে তার ট্রান্সফারটা দিতেই চেরিয়ান সেখানে এসে খুশি হয়ে ঝাঁসিকে মারামল্লি ভেবে স্যালুট করলে ঝাঁসি ঘাবড়ে তার দিকে না তাকিয়েই কোনো রকমে হাত উঁচু করে। চেরিয়ানের কেমন যেন সন্দেহ হয়। বিনোদ তখন হোম ডিপার্টমেন্টের ওয়েবসাইটে মারামল্লির আইডি চেক করতে গিয়ে দেখে সব ঠিকই আছে, কারণ জয়চন্দ্র আগেই সব সেট করে রেখেছে। ঝাঁসি কোনো রকমে সাইন করে ব্যর্থ হয়ে যায়, কিন্তু চেরিয়ানের মনে সন্দেহ ঠিকই থেকে যায়। এসপি অফিস থেকে বের হতেই জয়চন্দ্রকে কল দিয়ে ঝাঁসি জানায় চেরিয়ান সময়ের আগে চলে আসায় আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, কোনো রকমে মুখ লুকিয়ে বেঁচেছি। জয়চন্দ্র হেসে বলে, ঝাঁসি এখন তোমাকেই ওই ডিএসপি থানার সব সামলাতে হবে। এই 10 দিনে কোনোভাবেই কাউকে তোমার আসল পরিচয় জানতে দেওয়া যাবে না, আর এই 10 দিনেই তোমাকে তোমার লক্ষ্য পূরণ করতে হবে। ঝাঁসি থাইকারা থানায় তার কেবিনে ঢুকে ইন্সপেক্টর ইলানকে বলে আমি না বলা পর্যন্ত কাউকে ভেতরে আসতে দিবে না। কিন্তু ইলান বের হতেই আচমকা এক উকিল এসে জিজ্ঞেস করে কেউ যদি কোনো সরকারি অফিসারের আইডির নকল বানিয়ে নিজের স্বার্থে ব্যবহার করে তাহলে তার উপরে 465 ধারার কেস হলেও আপনার অফিসার সেটা 417 ধারার কেস বানিয়েছে। এখন আপনি কি এর বিচার করবেন? ঝাঁসি ঘাবড়ে বলে আমার অনুমতি ছাড়া আপনি এখানে কেন এসেছেন? সোজা বাইরে যান। উকিল রেগে বের হতেই তার ছোট ভাই আকাশ ইলানকে বলে ম্যাডামকে বলে আমার সাথে একটা ইন্টারভিউর ব্যবস্থা করে দাও তো। ইলান বলে প্রথম দিনেই এসব রিকোয়েস্ট করতে পারবো না, তুমি গিয়ে বলো, মানলে মানলো, না মানলে আমি জানি না। ঝাঁসি তখন ইলানকে ডেকে বলে আগামী 10 দিন আমাকে কোনো কেসের জন্য বিরক্ত করবে না, কারণ আমি এখানে একটা সিক্রেট মিশন এসেছি, সব কেস তুমিই দেখবে। রাতে ঝাঁসি থানা থেকে বের হতেই সেই সাংবাদিক আকাশ হঠাৎই ঝাঁসিকে ক্যামেরায় নিয়ে ভিডিও শুরু করলে ঝাঁসি রেগে তেড়ে এসে তাকে ওই ভিডিও ডিলিট করতে বলে। আকাশের কিছু একটা সন্দেহ হওয়ায় সে এবার ঝাঁসির গাড়িকে ফলো করে কোয়ার্টারে পৌঁছে যায়। আকাশ জানালায় কান পাততেই শোনে মামি মারামল্লিকে ঝাঁসি বলে ডাকছে। জানালায় ছায়া দেখে ঝাঁসি বের হয়ে আসতেই আকাশ হাসতে হাসতে বলে জেলের কয়েদি ঝাঁসি, অথচ তুমি ডিএসপি মারামল্লি সেজে এসেছো, এখনই এই সংবাদ ভাইরাল করে দিব বলেই তার অ্যাসিস্ট্যান্টকে কল দেয়। ঝাঁসি প্রচন্ড ঘাবড়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। গল্প চলে আসে অতীতে। মা মারা যাওয়ার পর থেকেই কুমার তার পড়ালেখা ছেড়ে মায়ের মতো মাছ ধরে বোনের সাথে সেই মাছ বেচে কোন রকমের টেনে টুনে দুই ভাই বোনের সংসার চালাচ্ছে। বাজারে এমএলএর স্ত্রী সুরভি আসলে সারানিয়া তাকে মাছ কেনার জন্য ডাকতে থাকে। সুরভি বলে আজ আমি মাছ কিনতে আসিনি, আসলে তোমার মা সবসময় কুমারের পড়ালেখার কথা বলতো, কিন্তু দেখো ভাগ্য আজ তাকে কোথায় নিয়ে এসেছে। তোমার মায়ের বড় ইচ্ছা ছিল আমার ছেলের বিয়েতে আসতে, তাই আমি তোমাদেরকে দাওয়াত দিতে এসেছি বলেই কার্ড দিয়ে চলে যায়। কুমার কার্ড খুলতেই দেখে সুরভির ছেলে আইপিএস অফিসার হয়ে গেছে। হঠাৎ তার মনে পড়ে একদিন সুরভি তাকে আর তার মাকে বলেছিল যে তার ছেলে পড়ালেখায় খুবই খারাপ, তাই কোনো মেয়ে তাকে পছন্দ করছে না। আজকালকার মেয়েরা আবার সরকারি চাকরিজীবী ছাড়া বিয়েই করে না। কুমার দৌড়ে সুরভির গাড়ির কাছে এসে জিজ্ঞেস করে আপনার ছেলে তো পড়ালেখায় ভালো না, তাহলে সে সরকারি চাকরি পেল কিভাবে? সুরভি হেসে বলে এই দুনিয়ায় এমন কিছুই নেই যার টাকা দিয়ে কেনা যায় না। গল্প চলে আসে বর্তমানে। সকাল হতেই কোয়ার্টারের সিকিউরিটি গার্ড এসে মামিকে জিজ্ঞেস করে কাল একটা সাংবাদিক এসেছিল, তাকে তো আর বের হতে দেখলাম না। আসলে আকাশ যখন কল দিতেই যাচ্ছিল ঝাঁসি তখনই তার দিকে বন্দুক তাক করলে সে
সে ভরকে যায়। মামি এসে বলে আর একটা সাউন্ড প্রুফ রুমের ব্যবস্থা করতে সময় লাগবে না। মামি সিকিউরিটি গার্ডকে কোন রকমের ভুংভাং বুঝিয়ে দেয় যে সাংবাদিক বেশ গভীর রাতে গেছে, গার্ড ঘুমিয়েছিল তাই হয়তো দেখেনি। খবরে তখন RPAC এক্সামের গ্রুপ 1 এর ডেট বলা হয়। এই পরীক্ষা স্টেটের 38 জেলায় হবে এবং এর মাধ্যমে ডেপুটি কালেক্টর, DSP এমন সব উচ্চ পদের কর্মীদেরকে নিয়োগ দেওয়া হবে। এক সাংবাদিক জিজ্ঞেস করে, গতবার এমন এক স্টুডেন্ট RPAC পরীক্ষায় টপার হয়েছিল যে ঠিকমতো জানতো না যে সে আসলে কত মার্কের পরীক্ষা দিয়েছে, তাহলে কি এবারও ঘুষ নিয়ে পরীক্ষার্থীদেরকে পাশ করানো হবে? এসব শুনে ঝাঁসি রেগে টিভি বন্ধ করে মারামুলির কাছে এসে জিজ্ঞেস করে, 3 বছর আগে তোমাকে ট্রান্সফার করে রামাকাল পাঠানো হয়েছিল। তখন একটা এক্সাম সেন্টারে প্রায় সবাই 95% মার্ক পেয়ে পাশ করেছিল। তুমি সেই এক্সাম সেন্টারের সিকিউরিটি কমান্ডের দায়িত্বে ছিলে। 3 বছর পর আবারও সেই একই পদের পরীক্ষা হবে, তখনই তোমাকে থাই কারাতে পোস্টিং দেওয়া হলো কেন? সেদিন ওই এক্সাম সেন্টারে আসলে কি হয়েছিল, আর এবারের পরীক্ষায়ও বা কি হতে চলেছে? মারামুল্লি শয়তানি এক হাসি দিয়ে বলে, তুমি শুধু আমার মেয়েকে নিয়ে হুমকি দিতে পারবে, আসলে কিছু করার সাহস তোমার নেই। তবে যে বা যারা কিছুক্ষণের মধ্যে আমার ফোনে প্রাইভেট নম্বর থেকে মেসেজ দিবে তাদের কথা না মানলে এমন ভাবে ফাঁসতে হবে যে বের হওয়ার রাস্তাই পাওয়া যায় না। ঠিক তখনই মারামল্লির ফোনে মেসেজ আসে যে তোমার গাড়ির ডিকিতে 10 লাখ রাখা আছে। ঝাঁসি বেশ ঘাবড়ে দৌড়ে গাড়ি চেক করতে আসলে সত্যি একটা ব্যাগে 10 লাখ টাকা পায়। তবে মনি জানায় প্রাইভেট নম্বরের সিগন্যাল বারবার বদলায়, এই জন্য এই নাম্বারকে ট্রেস করা সম্ভব না। ঝাঁসি জয়চন্দ্রকে কল দিয়ে জানায়, আমার ধারণা মারামল্লির ইচ্ছা না থাকা সত্ত্বেও জানের ভয়ে বাধ্য হয়ে সে এই কাজ করছে। তবে এই মেসেজ বা মারামল্লির মাধ্যমে আমরা কোনো তথ্য পাবো না, আমাদের অন্য কোনোভাবে চেষ্টা করতে হবে। জয়চন্দ্র বলে, এই মেসেজ আজ না হয় কাল এক না একদিন তোমার কাজে আসবে। যাই হোক, তোমার পাওয়া তথ্য মতে RPSO চেয়ারম্যান আম্বালান খুবই কঠোর, সে কোনো খারাপ কাজ করে না, কাউকে করতেও দেয় না। তবে এসবের পরেও বড় কোনো দুর্নীতি ঘটবে, সেটা কবে, কিভাবে আর কখন সেটা জানতে হবে। আপাতত তুমি ওখানে সব কোচিং সেন্টারে গিয়ে ভালো করে খোঁজ নাও। শক্তিভেল তার মেয়ে শ্রদ্ধাকে ঝাঁসির কাছে এনে বলে, আমার মেয়ে এবার RPSC পরীক্ষায় দ্বিতীয়বারের মতো বসবে। আমার ইচ্ছা সে যেন আপনার মতো DSP হয়, আপনি ওকে কিছু টিপস দেন। ঝাঁসির মুখটা কেন যেন মলিন হয়ে যায়। ঝাঁসি বলে, এক টিচার তার স্টুডেন্টকে একটা বই দিয়ে বলল, এখান থেকে প্রশ্ন আসবে, ভালো করে পড়ো। স্টুডেন্ট পুরো বই মুখস্থ করলেও উত্তর দিতে পারেনি। কেন জানো? কারণ প্রশ্ন এসেছিল সেই বইটার বর্গ কত। আসলে শুধু বই পড়লেই হয় না, অ্যানালিটিক্যাল মেথডও জানতে হবে। যাই হোক, কিছুক্ষণ পর ঝাঁসি একটা থিং গুড নামের কোচিং এর বাইরে আসতেই দুইটা ছেলেকে গল্প করতে দেখে কথা বলতে গেলে জানতে পারে তারা শহরের অন্য প্রান্ত মানে বহু দূর থেকে এসেছে, কারণ তাদের জানা মতে এই কোচিং এর রেজাল্ট বরাবরই ভালো হয়। ঝাঁসির বিষয়টা খটকা লাগলে সে কোচিং এর হেড রাজেশের সাথে কথা বলতে আসলে জানতে পারে তাদের SP বিনোদও এই কোচিং এরই স্টুডেন্ট ছিল। ঝাঁসি তার হাতে লাগানো ছোট্ট ট্রান্সমিটারটা লুকিয়ে টেবিলে লাগিয়ে দেয়। মনি তখন শুনতে পারে কোচিং এর হেড রাজেশ তার PA সারাকে বলছে এই DSP থেকে সাবধান থাকতে হবে। ঝাঁসি তখন লক্ষ্য করে একটা কালো গাড়ি যেটায় অন্য জেলার রেজিস্টার নম্বর দেওয়া, তাই ইলেনকে কল দিয়ে বলে শহরের সব জায়গায় চেকপোস্ট বসাও, বাইরের জেলা থেকে কোন কোন গাড়ি আসছে নজর রাখো, আর 21 থেকে 36 বয়সের কারা কারা আসছে, কোন কোন হোটেলে থাকছে খোঁজ নিয়ে আমাকে জানাও। এদিকে শেখারানকে হাসপাতাল থেকে রিলিজ দিলে সে ভাবতে থাকে যে কারা তার উপরে হামলা করতে পারে। এইসব ভাবতে ভাবতেই মারামল্লির নম্বরে কল দিলে শক্তিভেল পাশে থাকায় ঝাঁসি বেশ ঘাবড়ে কলটা কেটে মেসেজ দেয় যে সে পরের সপ্তাহে দেখা করবে। ঝাঁসি TSTET এর ফ্রি কোচিং নামের এক কোচিং এ আসলে জানতে পারে এখানে MD কুমার সবাইকে ফ্রিতে পড়ায়। গরিব মেধাবী স্টুডেন্টদের জন্য এখানে ফ্রিতে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, এমনকি তারা TSTET এ কাজ করার বদলে টাকাও পায়। ঝাঁসির বিষয়টা খটকা লাগলে সে মনিকে কল দিয়ে বলে কোচিং এর MD কুমারের কল হিস্টোরি বের করতে হবে। এদিকে ইরানের সাথে চারিয়ানের দেখা হলে চারিয়ান জানায় ম্যাডাম কাউকে বলতে মানা করেছে, তাও বলছি আসলে ম্যাডাম এখানে কোনো সিক্রেট মিশনে এসেছে, তাই আমাকে থানার সব কেস সামলাতে বলেছে। কিছুক্ষণ আগেও বলল জেলার সব চেকপোস্টে কড়া নজরদারি করতে। চেরিয়ানের সন্দেহ এবার যেন আরো বেড়ে যায়। ঝাঁসি এবার রেল স্টেশনে কয়েকদিনের মধ্যে 21 থেকে 36 বছর বয়সের কারা কারা এসেছে খোঁজ নিতে আসে। তখনই ট্রেন থেকে নামে মারামল্লির মা আর তার মেয়ে। তবে এটা ঝাঁসি দেখে না। আসলে মারামল্লি যখনই শহরের বাইরে যায় তখন ঘন্টায় একটা কল দিয়ে সারার কথা জিজ্ঞেস করতে ভোলে না, কিন্তু সেদিন শুধু একবার কল দিয়ে বলেছিল 10 দিনের সিক্রেট মিশনে আছে, 10 দিন পর কল দিবে। তাই মা নিজ চোখে মেয়েকে
মনিকে দেখতে এসেছে। গাড়িতে ঝাঁসি শক্তিবেলের সামনেই ভুলে মনিকে কল দিয়ে জিজ্ঞেস করে মালামুল্লির নম্বরে চন্দ্রা নামের কেউ বারবার কল করছে, দেখো তো সে কে। সাথে সাথেই ভয়ে শক্তিভেলকে দেখে, কিন্তু শক্তিভেল স্বাভাবিকভাবে গাড়ি চালাচ্ছে দেখে তাড়াতাড়ি কলটা কেটে দেয়। শক্তি হঠাৎ জিজ্ঞেস করে আপনার হাতের ধাগায় 1 টাকার কয়েন কেন বাঁধা? ঝাঁসির চোখ ছলছল করে ওঠে, নিজেকে সামলে বলে মানত করেছিলাম তো তাই। ঝাঁসি থানায় এসে বসতেই মারামল্লির মা আর মেয়ে শক্তিকে বলে তারা মারামল্লির সাথে দেখা করতে এসেছে। শক্তি যেই না ঝাঁসিকে কথাটা জানায়, ভয়ে ঝাঁসি একদম শক্ত হয়ে বসে থাকে। নিজেকে সামলে বাইরে এসে উকি দিয়ে মারামল্লির মা আর মেয়েকে দেখে ভয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তাহলে কি এবার ঝাঁসি ধরা পড়ে যাবে? গল্প চলে আসে অতীতে। সকালে বোনকে আরামে ঘুমাতে দেখে কি যেন ভেবে কুমার এমএলএর স্ত্রী সুরভির কাছে এসে বলে মা কখনো চাইতো না আমার শরীর থেকে মাছের গন্ধ আসুক, কিন্তু এখন সেটাই হচ্ছে। সে চাইতো আমি পড়ালেখা করি, জেলায় টপ করলে আমাকে চাদর পরিয়েছিল, বলেছিল তারা আমার পড়ালেখার দায়িত্ব নিবে, কিন্তু এখন আর তাদের কারোরই খোঁজ নেই। আমার সাথে যারা স্কুলে ছিল তারা এখন কলেজে চলে গেছে, পড়াশোনা তো আর করতে পারবো না, অন্তত বোনের দায়িত্ব তো নিতে পারি, তাই একটা কাজের ব্যবস্থা করে দিন। সুরভি রামাকলে তার এক আত্মীয়ের কথা বললে কুমার রাতেই বাসে করে বোনকে নিয়ে রামাকালের উদ্দেশ্যে রওনা হয়। ঝাঁসি ওয়াশরুমে এসে মারামল্লির ফোন থেকে বিজয় নামের কাউকে মেসেজ দিয়ে বলে প্লিজ আম্মা আর সারাকে এখন রিসোর্টে নিয়ে যাও, ভাড়া তোদেরকে দেখে রাখবে। এরপর ওয়াশরুম থেকে বের হয়ে হঠাৎই সবার সামনে মা বলে ম্যাডাম তো সিক্রেট মিশনে গেছে, আপনাকে বলেছিল না। মা কিছু বলার আগেই ঝাঁসি সব অফিসারকে কাজে পাঠিয়ে মাকে জানায় তার নাম বিজয়া, সে এখানকার এসআই। সে আর মারামল্লি একটা সিক্রেট মিশনে আছে, তাদের সন্দেহ এখানে কিছু অফিসার এসবের সাথে জড়িত, তাই এখানে থাকাটা উচিত হবে না। মারামল্লিকে জানানো হয়েছে সে রাতে আপনাকে ভিডিও কল করবে। ব্যক্তিগত কাজের বাহানা দিয়ে ঝাঁসি মা আর সারাকে নিয়ে বের হয়ে যায়। মাঝপথে ঝাঁসি মাকে দেখায় এই যে ম্যামের মেসেজ এসেছে, যেটা সে নিজেই আসলে মারামল্লির ফোন থেকে নিজেকে পাঠিয়েছিল। ঝাঁসি বলে আপনাদের জন্য একটা সুন্দর হোটেল বুক করেছি, সেখানে ভালো থেরাপি দেওয়া হয়। ঝাঁসি হোটেলে এসে মামিকে ভারত নামের পরিচয় করিয়ে দিয়ে মা আর সারাকে তার কাছে বুঝিয়ে দিয়ে যায়। মনি তখন কল দিয়ে জানায় স্কুলের এমডি কুমারের ফোন ট্র্যাক করে জানা গেছে যে সে সবচেয়ে বেশি নাটরাজ নামের এক টিচারকে কল দিয়েছিল। আরো একটা নম্বর আছে, নম্বরটা চেন্নাইতে সাতিয়া নামের এক মহিলার। কুমার প্রতি রাতে তার সাথে ঘন্টা ধরে কথা বলে। ঝাঁসি মনে মনে বলে কুমার তো অবিবাহিত, তাহলে যখন এতক্ষণ ধরে কথা বলে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। উকিল তখন প্রবীণকে বলে সাইবার ডিপার্টমেন্টকে আমার ভাই আকাশের ফোন ট্র্যাক করতে বলেছিলাম, তার লাস্ট লোকেশন টাওয়ার পুলিশ কোয়ার্টারে ছিল। থানা থেকে বের হয়ে সে ডিএসপির পেছনে গিয়েছিল, তাহলে কি সে ডিএসপি কে ফলো করছিল? রাতে মারামল্লি ভিডিও কলে মায়ের সাথে কথা বলে জানায় সে বর্তমানে সালিধার থানায় আছে, 1 সপ্তাহের মধ্যেই ফিরে আসবে। সামনে ঝাঁসি বন্দুক নিয়ে বসে আছে। মারামল্লিকে বলে ভালোভাবে মায়ের সাথে কথা বলতে, যেন তাদের কোনো সন্দেহ না হয়। সারা তখন নালিশ করে বলে এখানের খাবার একটুও ভালো না, আমি ব্যাং ব্যাং চিকেন খাবো। মারামল্লি মন খারাপ করে বলে একবার ফিরে আসি, তারপর তোমাকে সব খাওয়াবো। সকালে ঝাঁসি বধির মারিমুট্টুর জন্য আনা এয়ার মেশিন দিলে প্রথমবারের মতো কথা শুনতে পেরে মারি বেশ খুশি হয়ে যায়। ঝাঁসির কথা মতো সে ইউটিউব দেখে সারার জন্য ব্যাং ব্যাং চিকেন রান্না করে। ঝাঁসি সেই চিকেন দিতে আসলে এসপি অফিসের এক অফিসারের সাথে তার দেখা হয়ে যায়। সে কারণে সেখানে থেরাপির জন্য এসেছে, তাই অফিসার তাকে কল দিয়ে জানায় মারামল্লিও এখানে আছে। কালো শার্ট পরা কেবলই ভেতরে গেছে। সে কারণে সেটা শুনে দরজার কাছে এসে কালো শার্ট পরা ঝাঁসিকে দেখে হতবাক হয়ে গেলে ঝাঁসিও বেশ ঘাবড়ে যায়। তখনই মামি এসে ঝাঁসিকে বিজয়া বলে ডাকলে সে কারণ কিছু না বলেই চলে যায়। ঝাঁসি এবার নিশ্চিন্ত হয়ে সারাকে সেই চিকেন দিলে সারা বেশ মজা করে খায়। এদিকে মারিকুট্টি মারামল্লিকে খাবার দিয়ে রুম লক করে দেয়। মারামল্লির রাগে খাবার ওয়াশরুমে ফেলে দিয়ে প্লেটটা ভেঙে ভাঙা টুকরোটা তার কাছেই রেখে দেয়। এলান তখন রিসোর্ট এসে জানায় আজ থেকে 24 তারিখ পর্যন্ত অ্যাডভান্স বুকিং এ সব গেস্টের বিস্তারিত তার দেওয়া নম্বরে পাঠাতে হবে। রিসিপশনিস্ট বলে এসব এমডির পারমিশন ছাড়া দেওয়া যাবে না। এলান এবার এমডির নম্বর চাইলেও রিসিপশনিস্ট সেটা দিতে মানা করে দেয়। তখনই চেনিয়ান কল দিয়ে কথায় কথায় রিসোর্টের নামটা জেনে নেয়। গাড়ির জন্য অপেক্ষা করতে করতে ঝাঁসি শক্তিভেলকে তার মেয়েকে বই কিনে দিতে দেখে মন খারাপ করে তাকিয়ে থাকে। তখন একটা গাড়িকে লিফটের জন্য দাঁড় করালে খেয়াল করে এটা সেই থিঙ্ক গুড কোচিং সেন্টারের এমডির পিএ সারা। ঝাঁসি সারাকে তার পরিচিত এক ডক্টরের বাসায় নিয়ে আসে। বেশ জোর করেই কফির বাহানায় বাসায় নিয়ে এসে জিজ্ঞেস করে সেদিন তোমার এমডি স্যার রাজেশ আর তুমি কি কথা বলছিলে? এমন বিব্রতকর প্রশ্নে সারা হতবাক হয়ে তাকালে ঝাঁসি রেগে বলে তোমার স্যার আমার থেকে দূরে থাকতে বলছিল কেন? বলেই কষে একটা চড় মেরে সুইমিং পুলের মধ্যে সারাকে ঠেসে ধরে। ঝাঁসি জিজ্ঞেস করে এবারের গ্রুপ 1 এক্সামে তোমরা
তোমরা কিভাবে দুর্নীতি করবে। সারা কিছু জানি না বলতেই ঝাঁসি তাকে পানিতে ঠেসে ধরে। আর না পেরে সারা জানায় এক রাতে রাজেশ তার কোচিং সেন্টারের গ্রুপ 1 এর পরীক্ষা দিবে এমন 20 জনের ফর্ম দিয়ে তাদের রেজিস্ট্রেশন এমন ভাবে করতে বলে যেন তাদের রোল এক সারিতে পড়ে। সারা হতবাক হয়ে জিজ্ঞেস করে পুরো স্টেট থেকে লাখ লাখ স্টুডেন্ট অ্যাপ্লাই করে, তাহলে তাদের কোচিং সেন্টারের স্টুডেন্টের একসাথে সিট পাওয়াটা কিভাবে সম্ভব। রাজেশ জানায় রাত 3টায় রেজিস্ট্রেশন করতে হবে, তখন তেমন কেউ অ্যাপ্লাই করে না। তাই সারা সেই অনুযায়ী কাজ করে আর প্ল্যান মতো কোচিং এর সব স্টুডেন্টদের সিট একই এক্সাম হলে মানে থাইকারা সেন্টারে একসাথেই পড়ে। ঝাঁসি জিজ্ঞেস করে তাহলে পরবর্তী প্ল্যান কি, ওদেরকে কিভাবে পরীক্ষায় পাশ করাবে। সারা বলে সে এসব কিছুই জানে না। ঝাঁসি বিশ্বাস করে নিয়ে বলে এই 2 দিন তুমি এখানেই থাকবে, তোমার স্যারকে কল দিয়ে ছুটি নিয়ে নাও। তখনই রাজেশের কাছে আননোন নম্বর থেকে একটা কল আসে। কলটা দেখেই রাজেশ ভয়ে রীতিমতো কাঁপতে থাকে। কল রিসিভ করলেই অপর পাশ থেকে গম্ভীর কণ্ঠে একজন জিজ্ঞেস করে কজনের কাছ থেকে টাকা নিয়েছো আর কজনকে পাশ করাবে। রাজেশ 20 জন বলতেই লোকটা ঝাড়ি দিয়ে বলে টাকা দিয়েছো 10 জনের আর ঘুষ নিয়েছো 20 জনের কাছ থেকে, বাকিদেরকে কে পাশ করাবে। রাজেশ ঘাবড়ে বলে বাকিদের টাকা ফেরত দিয়ে দিব। ঝাঁসির বাসার বাইরে ইলানের ছেলে তার বন্ধুদের সাথে ক্রিকেট খেলছে। একজন ছক্কা মারতে গিয়ে বলটা ঝাঁসির বাসা দোতলায় চলে যায়। সবাই ইলানের ছেলেকে বল আনতে পাঠায়। ছেলেটা ভয়ে ভয়ে বাসার দিকে এগোয়, কারণ মারিমুট্টু কথা বলতে না পারলেও অনেক ঝাড়ি দেয়। ছেলেটা বুদ্ধি করে কলিং বেল দিয়ে দরজার পেছনে লুকিয়ে পড়ে। মারিমুট্টু এসে দরজা খুলে বাকি ছেলেগুলোকে দেখে ঝাড়ি দিলেই পেছন থেকে ছেলেটা ভেতরে চলে যায়। মারিমুট্টু দরজা লাগিয়ে ভেতরে গেলে ছেলেটা যেই না সিঁড়ি দিয়ে উপরে উঠতে যায় সেই শব্দ পেয়ে মারিমুট্টু দৌড়ে গিয়ে কাউকে দেখতে পায় না, কারণ ছেলেটা সোফার পেছনে লুকিয়ে আছে। মারিমুট্টু গুরুত্ব না দিয়ে মারামল্লির জন্য চা নিয়ে যায়। মারিমুট্টু নির্দিষ্ট দূরত্বে চায়ের কাপ রাখতেই মারামল্লি মারিমুট্টুর গলায় পোঁচ দিয়ে দেয়। রক্তাক্ত মারিমুট্টু বের হওয়ার চেষ্টা করলে মারামল্লি তাকে ধরে পায়ের শিকল খোলার জন্য চাবি নেওয়ার চেষ্টা করে। মারিমুট্টু তালা আর চাবি কিছুটা দূরে ছুঁড়ে মারে। তখনই ছেলেটা এসে এসব দেখে হতবাক হয়ে যায়। মারামল্লি ছেলেটাকে চাবি দিতে বলে, কিন্তু ছেলেটা ভয়ে এক পাও এগোয় না। মারামল্লি চিৎকার করে বলে আমি আসল ডিএসপি, ওরা তোমাদেরকে ধোকা দিচ্ছে। কিছুক্ষণ পর ঝাঁসি বাসায় ফিরে দরজা খোলা দেখে মারিমুট্টুকে ডাকে। মারিমুট্টু ছটফটানি শুনে দৌড়ে উপরে এসে দেখে মারিমুট্টু রক্তাক্ত হয়ে পড়ে আছে আর মারামল্লি পাশে ভুট হয়ে বসা, মানে ছেলেটা মারামল্লিকে চাবি দেয়নি। ঝাঁসি মারিমুট্টুকে সামলানোর সময় ছেলেটা ড্রয়িং রুম থেকে দৌড়ে পালায়। ঝাঁসির সত্য সবার সামনে চলে আসবে সেই ভয়ে ঝাঁসিও তার পিছু পিছু দৌড়ায়। জঙ্গলের রাস্তা দিয়ে ছেলেটা তার বাসায় গিয়ে দরজা লাগিয়ে দিলেই ঝাঁসি এসে দরজা খুলতে বলে। এত শব্দে ইলান দৌড়ে এসে জিজ্ঞেস করে কি হয়েছে। ছেলেটা হাঁপাতে হাঁপাতে বলে উনি আসলে ডিএসপি না, আসল ডিএসপি কে বেঁধে রেখেছে। ঝাঁসি তার কথা একটাবার শুনতে বলে, কিন্তু এলান রেগে বলে আমার তো আগেই সন্দেহ হয়েছিল, এখন শিওর হয়ে গেলাম। ঝাঁসি অনেক অনুরোধ করে তার কথা একটাবার শোনার জন্য, কিন্তু এলান কাউকে একটা কল দেয়। ঝাঁসির সামনে তার অতীতের অত্যাচারের ভয়ানক দৃশ্য ভেসে ওঠে। ঝাঁসির সব চেষ্টায় কি তাহলে বৃথা হয়ে যাবে? গল্প চলে আসে অতীতে। কুমার রামাকলে সুরভির দেওয়া ঠিকানায় এক লোকের সাথে দেখা করতে আসে। লোকটা ভিতরে কুমারের সাথে কাজের কথা বলছে, বাইরে সারানিয়া দাঁড়িয়ে আছে। ড্রাইভার সারানিয়ার দিকে বাজে নজরে তাকালে সারানিয়া ভয়ে কাঁচুমুচু হয়ে দাঁড়িয়ে থাকে। লোকটা কুমারকে তার কোচিং সেন্টারে নিয়ে এসে ফটোকপির কাজ দেয়। কুমার জিজ্ঞেস করে কাজের পাশাপাশি কি পড়ালেখা করতে পারবো। লোকটা হেসে বলে কয় টাকায় বা ইনকাম করবি যে পড়াশোনাও করবি, বোন আর তোর খাওয়া দাওয়া হবে কিনা আগে সেটা ভাব। এসব বাদ দিয়ে কোচিং সেন্টারে বড় লোকের ছেলে মেয়েদেরকে টার্গেট কর। তাদের বাবা মাকে বোঝা তোর কাছে শর্টকাট আছে, যেটা দিয়ে তারা তাদের ছেলে মেয়েদেরকে হাই র্যাঙ্কে পাশ করাতে পারবে। কুমারের প্রথম এসব ভালো না লাগলেও পরবর্তীতে সে কাঁচা টাকার গন্ধে এই কাজকেই তার পেশা বানিয়ে নেয়। বড় লোকের ছেলে মেয়েদেরকে টার্গেট করে এটা বোঝায় টাকা দিলেই তারা হাই র্যাঙ্কের পোস্টে চাকরি কিনতে পারবে। তাহলে খামোখা পড়ালেখা করার কি দরকার। গল্প বর্তমানে আসতেই ঝাঁসি উপায় না পেয়ে এলানের ছেলের দিকে বন্দুক তাক করে। এলান যাকে কল দিয়েছিল তার ফোন বন্ধ থাকায় ভয়ে ঝাঁসির কথা শুনতে রাজি হয়ে যায়। গল্প চলে আসে 10 বছর আগে কেরাকারুতে। ঝাঁসির মা বাসার আঙ্গিনায় হাঁসের ফার্ম করে ডিম বিক্রি করত। সেই টাকা দিয়েই ঝাঁসির পড়াশোনার খরচ চলতো। একদিন এক ডিলারকে অ্যাডভান্স দিতে বললে ডিলার খোটা দিয়ে বলে মেয়েকে পুলিশ বানাতে এত টাকা লাগে না। ঝাঁসির মা বলে ও শুধু পুলিশ হবে না, অনেক বড় অফিসার হবে। ডিলার তবুও কথা শুনিয়ে দিয়ে চলে গেলে মা ঝাঁসির কাছে গিয়ে কান্না করে বলে আমরা আসলে যা যা
বরাবর। আমাদের কোনো স্থায়ী ঠিকানা নেই। তোর বাবা অন্য এক গ্রামে হাঁস নিয়ে গিয়েছিল, সেখানে সাপের কামড়ে মারা যায়। তুই তখন অনেক ছোট ছিলি, তাই আমি কিছু করতে না পেরে তোর বাবাকে নদীতে ভাসিয়ে দিই। তোকে আমাদের অবস্থার পরিবর্তন করতে হবে, এই নিয়ম তোকে বদলাতে হবে। এই নে টাকা, তোর ফিস দিয়ে দিবি। মায়ের এমন কথায় ঝাঁসির পুলিশ হওয়ার স্বপ্ন আরো জোরালো হয়ে যায়। মন দিয়ে পড়ালেখা করে তাকে কিছু একটা করতেই হবে। রেডি হয়ে টিফিনে পান্তা ভাত নিয়ে সাইকেল চালিয়ে বাস স্ট্যান্ড পর্যন্ত আসে। সেখান থেকে বাসে করে কোনো রকমে দাঁড়িয়ে কোচিং এ যায়। সেখান থেকে আবারও ফিরে এসে রান্না করে পড়তে বসে। রাত দিন এক করে ঝাঁসি পড়াশোনা করতে থাকে। সারাক্ষণ পড়া পড়া আর পড়া। ক্লাসে কোনো ম্যাথ ভুল করলে সেটা ঠিক করার জন্য হাতে দেওয়ালে যেখানে সুযোগ পায় সেখানে প্র্যাকটিস করতে থাকে। দেখতে দেখতে পরীক্ষার দিন চলে আসে। ছোট এক মন্দিরে পূজা করে ঝাঁসি তার সেন্টার পুকোতাইতে চলে আসে। সময় মতো পরীক্ষা শুরু হয়। ঝাঁসি খুবই আত্মবিশ্বাসী যে তার এত বছরের ফল আজ সে পেয়ে যাবে। কিন্তু ঝাঁসির খুশি বেশিক্ষণ টেকে না, কারণ এক্সাম শেষে ওয়াশরুমের বাইরে আসতেই শোনে মারামুল্লি কাউকে ফোনে বলছে, আমি শিলদারের মেয়ে, আপনার কথা মতো ওয়েমার ফাঁকা রেখে কোড লিখে দিয়েছি, টাকাও দিয়ে দিয়েছি, পাশ হয়ে যাবো তো। তখনই ওয়াশরুম থেকে ঝাঁসি বের হয়ে এই কথা শুনে মারামুল্লিকে জিজ্ঞেস করে, কার সাথে কথা বলছো, এখনই ফোনটা দাও, এখানে কিসের স্ক্যাম চলছে। মারামুল্লি রেগে তার ফোন দিতে চায় না। ঝাঁসি তার এত পরিশ্রম বিফলে যেতে দিবে না বলেই ফোন কেড়ে নিতে চাইলে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। মারামুল্লি ঝাঁসিকে কয়েকটা চর আর ঘুষিও মারে, তবুও ঝাঁসি ফোন ছাড়তে চায় না। এক অফিসার এসে তাদেরকে আটকালে ঝাঁসি স্ক্যামের কথা জানায়, কিন্তু মারামুল্লি নিজেকে বাঁচাতে বলে ওসব মিথ্যা বলছে। দুজনের ঝগড়া শুরু করে দিলে অফিসার বিরক্ত হয়ে দুজনকে থানায় নিয়ে আসে। ইন্সপেক্টরকে সব জানালে ইন্সপেক্টর দুজনকে ভেতরে রেখে দুজনের পরিচয় জানতে চায়। মারামুল্লি জানায় সে এখানে তহসিলদারের মেয়ে। ইন্সপেক্টর এবার মারামুল্লির প্রতি নরম হয় আর ঝাঁসির প্রতি কঠোর। ঝাঁসি গ্রামের নাম শুনে টিটকারি করে বলে, এটা আবার কোথায়, তা পরীক্ষা কেমন হয়েছে? ঝাঁসি জানায়, আশা করি হাই র্যাঙ্ক নিয়েই পাশ করব। ইন্সপেক্টর বলে, বাহ, তাহলে তো সরকারি অফিসার হয়ে যাবে, আমার উপরে র্যাঙ্কও পেতে পারো। এরপর নিজের পজিশনের কাউকে বিয়ে করে সেটেল হয়ে যাবে। তাহলে নিজেরটা নিয়ে ভাবো, অন্যকে নিয়ে কেন পড়ে আছো? কে কোড লিখলো না লিখলো তাতে তোমার কি? ঝাঁসি বলে, আপনি এমন কেন বলছেন? এই পরীক্ষা তো এই জন্যই নেওয়া হয় যেন যোগ্য আর সৎ অফিসারকে নিয়োগ দেওয়া যায়, যারা দেশের সেবা করতে পারে। যারা টাকা দিয়ে পরীক্ষায় পাশ করে আর আইন ভাঙে, তারা দেশের আর কি বা সেবা করবে? ইন্সপেক্টর বুঝে যায় একে হাত করা এত সহজ না, তাই অন্য রুমে নিয়ে গিয়ে ফোনে কারোর সাথে কথা বলে কনস্টেবলকে বুঝিয়ে শুনিয়ে মারিমুট্টুর বাসায় পাঠায়। মারিমুট্টুর স্ত্রী তখন পুলিশকে জিজ্ঞেস করে, কি হয়েছে? কনস্টেবল জানায়, পরীক্ষায় প্রশ্ন বিলি করার কাজে তোমার স্বামীর নাম লিখিয়েছিলে না, সেখানে সাইন লাগবে। মারিমুট্টুর স্ত্রী বলে, সে তো আমি ছাড়া কোথাও যায় না, তার বুঝতে সমস্যা হয়, আপনি নিয়ে গেলে আবার নিজেই কিন্তু দিয়ে যাবেন। মারিমুট্টুকে তার স্ত্রী ইশারায় বুঝিয়ে দেয় তাকে কোন কাজের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। থানায় নিয়ে এসে মারিমুট্টুকে ঝাঁসিকে দেখিয়ে জিজ্ঞেস করা হয় ওই মেয়েটাকে। মারিমুট্টু ইশারায় বলে সে চেনে না। ইন্সপেক্টর কোষে একটা চর মারে। ঝাঁসিকে জিজ্ঞেস করে, একে চেনো? ঝাঁসি বলে, না, আমি একে চিনি না। ইন্সপেক্টর জানায়, দুর্নীতি করে উত্তরপত্র বিলি করার জন্য এমন বোবা আর বধিরদেরকে হায়ার করা হয়। এর সাথে তোমার পরিচয় হলো কিভাবে? ওর সাথে মিলে তুমি প্রশ্ন লিক করেছো, তাই না? ঝাঁসি হতবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি এসব কি বলছেন? এটা তো অন্যায়। সাথে সাথে ইন্সপেক্টর জোরে ঝাঁসির পেটে লাথি মারে। ঝাঁসি ব্যথায় পেট চেপে নিচে বসে পড়ে। ঝাঁসিকে প্রশ্ন লিক করার অপরাধে জেলে পাঠিয়ে দেওয়া হয়। ঝাঁসির মা এসব না জেনেই জেলে তার সাথে দেখা করতে আসলে তাকে গেটে এক একদিন এক এক বাহানা দিয়ে দেখা করতে দেওয়া হয় না। একদিন ঝাঁসির মা তীব্র গরম আর পায়ে হেঁটে এত দূরে আসার কারণে হিট স্ট্রোক করে জেলের সামনেই পড়ে মারা যায়। মায়ের শেষকৃত্যর জন্য কয়েক ঘন্টা ঝাঁসিকে জেলের বাইরে আসতে দেওয়া হয়। সব ক্রিয়াকর্ম শেষে মায়ের শেষ চিহ্ন হিসাবে একটা কয়েন নিজের কাছে রেখে বাবার মতো মাকেও পানিতে ভাসিয়ে দেয়। জীবনের শেষ সম্বল মাকে হারিয়ে ঝাঁসি ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। প্রত্যেক সন্তানের স্বপ্ন থাকে জীবনে কিছু করে বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে, কিন্তু ঝাঁসি সেই সুযোগটাও পায়নি। ঝাঁসিও চেয়েছিল তার জন্য তার মায়ের গর্ব হবে, কিন্তু সেই মা মেয়ের দুঃখেই মারা গেছে। এখন ঝাঁসির স্বপ্নের কোনো মূল্যই নেই। তার জন্য বাঁচা আর মরা একই কথা। তাই ঝাঁসি জেলে বসে নিজেকে শেষ করার চেষ্টা করে। রক্ত গড়িয়ে পড়ছে। এক কনস্টেবল চেক করতে এসে এই অবস্থা দেখে তার সিনিয়রদেরকে জানায়। জয়চন্দ্র তখন সেই জেলের দায়িত্বে ছিল। সে
দৌড়ে এসে রুমাল দিয়ে ঝাঁসির হাত বেঁধে দেয়। মহিলা জেলার এসে ঝাড়ি দিয়ে বলে, হাত না কেটে গলা কাটলেই পারতো, এভাবেই থাকুক, একটু পর এমনিই মারা যাবে। ঝাঁসির এই অসহায়ত্ব দেখে জয়চন্দ্র জেলারের কাছে অনেক অনুরোধ করে ঝাঁসিকে হাসপাতালে নিয়ে আসে। ঝাঁসির জ্ঞান ফেরার পর ঝাঁসি জয়চন্দ্রকে তার সব সত্য জানায়। জয়চন্দ্র বলে, তুমি যে স্ক্যামের কথা বলছো এটা একটা গভীর ফাঁদ। যেসব প্রফেসররা প্রশ্ন বানায় তারাও টাকার জন্য বিক্রি হয়ে গেছে। 1300টা প্রশ্নের মধ্যে অনেক চড়া দামে 200টা প্রশ্নকে সিলেক্ট করা হয়। যেখানে প্রশ্ন প্রিন্ট করা হয় সেখানেও স্ক্যাম চলে। একটা স্টাফ লুঙ্গিতে প্রশ্ন ছাপিয়েছিল, সেই কেসটা এখনো চলছে। পাস হওয়ার জন্য যারা টাকা দেয় তাদেরকে ম্যাজিক পেন দেওয়া হয়। কিছুক্ষণ পর সেই কালি উধাও হয়ে যায়, খাতা একদম ক্লিয়ার হয়ে যায়। পরে তাতে সঠিক উত্তর লিখে দেওয়া হয়। আমিও এই স্ক্যামের শিকার। আইপিএস হতে চেয়েছিলাম, কিন্তু এখন জেলার হয়ে গেছি। দ্বিতীয় জীবন যখন ফিরে পেয়েছো, উদ্দেশ্য পেয়ে যাবে। ঝাঁসি জিজ্ঞেস করে, এটা কেমন জীবন? সব হারিয়ে শুধু নিঃশ্বাস নেওয়াকে কি জীবন বলে? একটা দয়া করবেন, যতদিন আমি বেঁচে আছি আমাকে জেলের বাইরে আসতে দিবেন না। কিন্তু জয়চন্দ্র ঝাঁসিকে হারতে দিতে চায় না। সে ঝাঁসিকে সবসময় সাহায্য করত, তাকে সাহস জুটাতো যেন সে এই স্ক্যামের বিরুদ্ধে লড়াই করে। জেলের ঝাঁসির সাথে পরিচয় হয় মণি, প্রভা, অমর আর মামির। সবাই ঝাঁসিকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। নিরাপরাধ মারিমুট্টুও তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। একদিন ঝাঁসি জানতে পারে এবারের পরীক্ষার সময় মারামল্লির ট্রান্সফার থাই করাতে হবে। তখন মারামল্লিকে কিডন্যাপ করার প্ল্যান বানায়। কিডন্যাপিং এর পর জানতে পারে মারামল্লি তো জানেই না যে পরবর্তীতে কি হবে। তবে হ্যাঁ, এই স্ক্যাম থাই করাতেই হবে, আর এর পেছনে কি আছে সেটাও জানা যাবে। ঝাঁসি এলানকে বলে, আপনি বিশ্বাস করেন আর না করেন এটাই সত্যি, এই স্ক্যামের পেছনে আছে গুড থিঙ্কিং ইনস্টিটিউটের এমডি রাজেশ। এখন চাইলে আপনি আমাকে ধরিয়ে দিতে পারেন। এলান বলে, আমি যখন প্রথম এখানে আসি তখন গুন্ডাদের লকআপে নিতাম, কিন্তু পরের দিনই ওরা ছাড়া পেয়ে যেত আর আমাকে দেখে হাসতে হাসতে বলতো আবার দেখা হবে। খুব রাগ হতো, তবে এখন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এই যুদ্ধ অনেক মারাত্মক মানুষদের বিরুদ্ধে, আমি তোমার সাথে আছি। তখনই মণি ঝাঁসিকে কল দিয়ে জানায় তাড়াতাড়ি খবর দেখতে। এলান টিভি অন করলে জানতে পারে থিঙ্ক গুড কোচিং সেন্টারের এমডি রাজেশ নিজের অফিসেই নিজেকে শেষ করে দিয়েছে। পরীক্ষার আর মাত্র কয়েকদিন বাকি। এমন সময় এমন একটা ঘটনায় কোচিং সেন্টারের উপরে অনেক প্রশ্ন উঠছে। মণি তখন রাজেশের অফিস থেকে পাওয়া কয়েকটা ভয়েস মেসেজ পাঠিয়ে বলে, তুমি রাজেশের অফিসে যে ট্র্যাকার লাগিয়েছিলে সেখান থেকে কল রেকর্ড পেয়ে শোনাচ্ছি। ঝাঁসি আর রাজেশ সে আননোন নম্বর থেকে আসা লোকের কথা শুনলে শুনতে পারে লোকটার টাকা ফেরত দেওয়ার কথা বলে রাজেশকে বলেছিল নিজেকে মেরে ফেলো। না জানি এই স্ক্যামের পেছনে আসলে কত ভয়ঙ্কর লোক বা গ্রুপ জড়িত। গল্প চলে আসে অতীতে। একদিন দুপুরে হোটেলে খাবার খেতে বসে কুমারকে তার মালিক বলে, আজ থেকে তোর বেতন ডাবল করে দিলাম, যেভাবেই হোক বড় লোকদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসবি, বাকি সব আমি বুঝে নিব। কিন্তু কুমার বলে, আমি আজ থেকে বেতন চাই না, বরং আমার আজ থেকে কমিশন লাগবে। কুমারের মালিক বলে, দিন দিন তোর লোভ বেড়ে যাচ্ছে, লাগাম টেনে ধর, নয়তো একদিন আবারও পথে বসবি। তবে কুমারের চেহারা দেখেই বোঝা যায় সে এত সহজে এই পথ থেকে সরে আসবে না। গল্প চলে আসে বর্তমানে। ঝাঁসি মানিকে দেখতে হাসপাতালে আসলে ইলান তাকে কল করে বলে, সাইবার ক্রাইম থেকে রাজেশের ফোন পেয়েছি, কোথায় নিয়ে আসবো? ঝাঁসি বলে, তুমি কোয়ার্টারে আসো, কিছুক্ষণ পর আমি সেখানে আসছি। ইলান ঝাঁসির বাসায় আসলে মণি দরজা খুলে দেয়। ইলান ঝাঁসিকে ফোন দিতেই ঝাঁসি মণিকে বলে, এটা কোচিং সেন্টারের রাজেশের ফোন, ভালো করে সার্চ করে দেখো কোনো প্রমাণ পাওয়া যায় কিনা। ঝাঁসি ইলানকে নিয়ে দোতলায় যাওয়ার সময় বলে, আমি সাংবাদিক আকাশকে সব বুঝিয়ে বলেছি, সে এখানে আছে, তুমি তার সাথে কথা বলে যাও। ইলান দোতলায় গিয়ে দেখে এই আকাশ তো তারই বন্ধু। সে আকাশকে বলে, ম্যাডাম যা বলেছে সবই সত্য। এদিকে মণি রাজেশের ফোন থেকে তথ্য বের করে ঝাঁসিকে দিলেই ঝাঁসি সাথে সাথেই জয়চন্দ্রকে কল করে বলে, আমার মনে হচ্ছে মারা মল্লিকে আননোন নম্বর থেকে মেসেজ দেওয়া আর গুড ইনস্টিটিউটের রাজেশ হুমকি দেওয়ার মানুষটা একই। রাজেশের ফোন ট্র্যাক করে তার টাইমলাইন ট্র্যাক করে জানতে পেরেছি মারা যাওয়ার মাত্র এক সপ্তাহ আগেও সে এই শহরে এসেছিল। জয়চন্দ্র বলে, তুমি রাজেশের ফোনটা আমার কাছে পাঠিয়ে দাও, আমার মনে হয় ও কোথায় কোথায় গেছে আর কার কার সাথে কথা বলেছিল সেগুলো ভালো করে রিসার্চ করলে আমরা আরো তথ্য পাবো। তখনই রাজেশের ফোনে একটা মেসেজ দেখে মণি বলে, এখানে লেখা আছে সামনের সব প্ল্যান মারামল্লির ফোনে মেসেজ করে পাঠাবে। মণি জানায়, এটা হলে তো আমাদের জন্য সুবিধা হলো, মারামল্লির ফোন তো এখন আমাদের কাছেই আছে। কিছুক্ষণ পর ঝাঁসি জেলা ডিস্ট্রিক্ট অফিসে আসে। সেখানে গিয়ে অফিসারকে জানায়, আমি থাইকারার ডিএসপি। কয়েকদিন পর যে পরীক্ষা হবে তার কোশ্চেন পেপার যে ভল্টে রাখা আছে আমি সেটা দেখতে চাই। আসলে থাইকারের যে পরীক্ষা হবে সেটা সিকিউরিটি ইনচার্জ আমি। অফিসার জানায়, আমার কাছে এমন কোনো তথ্য আসেনি। ঝাঁসি আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে আসে। রাতে জয়চন্দ্র একটা হোটেলের রিসিপশনে গিয়ে রাজেশের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, 10
কয়েকদিন আগে এই লোকটা এই হোটেলেই ছিল। একটা কেসে তদন্ত করতে গিয়ে আমি এখানে এসেছি। সে এই হোটেলের কোন রুমে ছিল? রিসিপশন থেকে জানায় রাজেশ 24 তারিখ সকালে 310 নম্বর রুমে উঠেছিল। 25 তারিখ সন্ধ্যাবেলায় সে চলে যায়। জয়চন্দ্র সেদিনকার সিসিটিভি ফুটেজ চাইলে রিসিপশন থেকে বলে সেটা দেখার জন্য কর্তৃপক্ষের পারমিশন লাগবে। অপরদিকে জয়চন্দ্র আগে থেকেই কোন গাড়িতে প্রশ্নপত্র আসবে তার নম্বর ঝাঁসির টিমকে দিয়েছিল। সেগুলো তদন্ত করে ইলান ঝাঁসিকে বলে গাড়ি আর আশেপাশের হোটেলের লিস্টগুলো চেক করে তার 4 জনকে সন্দেহ হয়েছে। তাদের 2 জন বাবা ছেলে আর 2 জন ভাই বোন। এরা সবাই একসাথে মাউন্ট সাইড হোটেলে উঠেছে। ঝাঁসি বলে এই 4 জনের উপরে সবসময় নজর রাখবে। যদি কেউ হোটেল থেকে বের হয় সাথে সাথেই আমাকে জানাবে। এদিকে মনি একটা ডাটের মাথায় ছোট্ট ক্যামেরা লাগিয়ে টেস্ট করে যে আসলে সেটা ঠিকমতো বসছে কিনা। দেখা যায় ক্যামেরাটা একদম ঠিকঠাক মতো রেকর্ড করছে। জয়চন্দ্র রাজেশ কোথায় কোথায় গিয়েছিল সেটা খুঁজতে গিয়ে নদীর পাড়ে আসে। তখনই তার ফোনে মনি মেসেজ করে একটা চায়ের দোকানের ছবি দেয়। জয়চন্দ্র পাশে তাকিয়ে দেখে কিছুক্ষণ আগে তারা এই দোকানে চায়ের অর্ডার দিয়েছে। সবাই ভাবে রাজেশের ফোনে সামান্য এক চায়ের দোকানদারের ছবি কি করছে। জয়চন্দ্র ছবিটা ভালো করে দেখে বলে রাজেশ যখন কয়েকদিন আগে এখানে এসেছিল তখন চাওয়ালা আর তার ছবি তুলেছে। তবে চাওয়ালার হাতে তখন একটা ব্যাগ ছিল, ওই ব্যাগে নিশ্চয়ই টাকা ছিল। এদিকে ইলান কল করে ঝাঁসিকে জানায় হোটেলে আমরা যাদের উপর নজর রেখেছিলাম হোটেলে খোঁজ নিয়ে জানতে পেরেছি তারা কিছুক্ষণ পর হোটেল ছেড়ে চলে যাবে। ঝাঁসি বলে তুমি তাড়াতাড়ি থানা থেকে হোটেলে যাও, আমি সেখানে আসছি। ঝাঁসি তখন তার ড্রাইভার শক্তিকে কল করে বলে এখন কিছু জানতে চাইবে না, তাড়াতাড়ি তোমার মেয়েকে নিয়ে মাউন্ট হোটেলে আসো। ঝাঁসি মনিকে নিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দেয়। যাওয়ার পথে সাংবাদিক আকাশকেও গাড়িতে তুলে নেয়। ঝাঁসি মনিকে বলে আকাশের শার্টে একটা বাটন ক্যামেরা লাগিয়ে দেয়। অপরদিকে সেই চায়ের দোকানদার একটা রঙের বালতি উপরে ঝুলিয়ে রাখে। এরপর দোকান বন্ধ করে স্কুটি নিয়ে বাসার দিকে রওনা দিলেই জয়চন্দ্র তার পিছু নেয়। এদিকে ইলান হোটেল রুমে এসে সেই ভাই বোনকে আটক করে তাদের কাছ থেকে ফোন নিয়ে নেয়। বেশ কিছুক্ষণ ফলো করার পর সেই লোকটার বাসায় ঢুকলেই চন্দ্রশেখর তার স্ত্রীকে বলে আমি দুর্নীতি কমিশন থেকে এসেছি। চন্দ্রশেখর সেই চাওয়ালাকে রাজেশের ছবি দেখালেই সেই চন্দ্রশেখরকে ভেতরে আসতে বলে। লোকটা চন্দ্রশেখরকে বলে আমি গ্রামের মানুষ, কয়েকদিন আগেই শহরে এসেছি। একদিন আমার কাছে একটা অপরিচিত নম্বর থেকে কল দিয়ে বলে তোমার দোকানে কেউ একজন একটা ব্যাগ রেখে যাবে। পরের দিন আরেকজন এসে তোমার কাছে ব্যাগ চাইলে তুমি তাকে দিয়ে দিবে। এই কাজের জন্য তোমাকে 5,000 টাকা দিব। তার কথা মতো একজন আমাকে ব্যাগ দিয়ে যায়। পরের দিন এসে আর একজন ব্যাগ নিয়ে যায়। কিন্তু প্রতিবার যখন ব্যাগ দিয়ে যেত কিছুক্ষণ পর আমি দোকানের বাইরে এসে দেখতাম সেখানে একটা রঙের বালতি রেখে যেত। এই জন্যই আমি দোকান বন্ধ করার আগে বালতিটা উপরে ঝুলিয়ে আসতাম। পরের দিন সকালে এসে দেখতাম ব্যাগটা বালতির মধ্যে নেই। আজকেও আমি একটা রঙের বালতি ঝুলিয়ে এসেছি। অপরদিকে হোটেলের একটা রুমে বসে ঝাঁসি সবাইকে বলে আমি যা বলছি মন দিয়ে শোনো। ঝাঁসি আকাশ আর শ্রদ্ধাকে একটা ফোন দিয়ে বলে এখন থেকে তোমাদের নাম সারভান আর পূজা। এই ফোনে অরুণ নামে একজনের নম্বর আছে। সেই নম্বর থেকে এই ফোনে একটা গাড়ির নম্বর মেসেজ করবে। তোমরা মেসেজ পেলেই গাড়ির নম্বর দেখে সেই গাড়িতে উঠে পড়বে। গাড়িটা হোটেলের বাইরে পার্ক করা থাকবে। কিছুক্ষণ পর অরুণের নম্বর থেকে মেসেজ আসলে তারা 2 জন বাইরে গিয়ে দেখে গাড়ি চলে এসেছে। 2 জন গাড়িতে গিয়ে বসতেই গাড়িটার কোথায় যেন রওনা দেয়। গাড়ি হোটেল থেকে বের হতেই ঝাঁসি তার টিম নিয়ে ওই গাড়ির পিছু করে। কিছু দূর যাওয়ার পর গাড়িতে থাকা লোকটা শ্রদ্ধা আর আকাশের ফোন নিয়ে নেয়। তাদের সাথে আরো 2 জন লোক ছিল যারা বাবা আর ছেলের পরিচয়ে ওই হোটেলে উঠেছিল। সবার ফোন নিয়ে লোকটা সুইচ অফ করে রেখে দেয়। এদিকে কিছু দূর আসার পর ঝাঁসিরা গাড়িটা হারিয়ে ফেলে। মনে চেক করে দেখে তাদের ফোনও বন্ধ। পরের দিন সকালে জয়চন্দ্র বাকিদের নিয়ে সেই চায়ের দোকানের বাইরে নজর রাখছে যে কে এসে ওই বালতি থেকে ব্যাগ নেয়। জয়চন্দ্র খেয়াল করে কিছুক্ষণ পর সেখানে একটা লোক আসে। লোকটাকে দেখে সে চিনে ফেলে এটা সেই শিক্ষা বোর্ডের অ্যাসিস্ট্যান্ট অফিসার দুরাই রাজ। সবসময় রাজের উপর নজর রাখলেও রাজ সেই চায়ের দোকানের ধারে কাছেও যায় না। রাজ গাড়ি নিয়ে চলে গেলে জয়চন্দ্র বুঝতে পারে সেই ব্যাগ আগে থেকেই রাজের গাড়িতে উঠিয়ে দেওয়া হয়েছে। জয়চন্দ্রর মনে পড়ে কিছুক্ষণ আগেই তার সামনে রাজের গাড়ির ড্রাইভার দাঁড়িয়েছিল। সে রিমোট দিয়ে দূর থেকে গাড়ির দরজা খুলে দেয়। একটা লোক এসে তখনই গাড়ির পেছনের সিটে ব্যাগটা রেখে দেয়। সেই লোকটা আবার কিছুক্ষণ আগে একটা মহিলার কাছ থেকে সেই ব্যাগটা নেয়। সেই মহিলা আবার ডাস্টবিন থেকে ব্যাগটা উঠিয়ে লোকটাকে দিয়েছিল। পুরো ঘটনা বুঝতে পেরে জয়চন্দ্র সাথে সাথেই রাজকে ফলো করতে শুরু করে। কিন্তু রাজ লুকিং গ্লাসে দেখে ঠিকই বুঝে যায় কেউ তাকে ফলো করছে। রাজ বাসায় এসে দ্রুত তার সিসিটিভি রুমে যায়। সিসিটিভি দেখে বুঝতে পারে যে সে যা সন্দেহ করছিল সেটাই ঠিক, কেউ তার উপরে নজর রাখছে। রাজ গাড়ির নম্বরটা নোট করে এরপর কাকে যেন কল দেয়। এদিকে আকাশ আর শ্রদ্ধা বাসায় ফিরে এসেছে। আকাশ বলে আমাদেরকে একটা পুরনো স্কুলে নিয়ে গিয়েছিল, সেখানে আগে থেকেই বেশ কয়েকজন লোক ছিল। এরপর কোশ্চেন পেপার দিয়ে আমাদেরকে বলে 24 তারিখে যেই গ্রুপ 1 এক্সাম হবে এটা
সেই পরীক্ষার প্রশ্ন। তোমরা যেন প্রশ্নপত্র লিক করতে না পারো সেই কারণে তোমাদের ফোন নিয়ে নিয়েছি। তোমরা এখানে বসে পরীক্ষার প্রস্তুতি নাও। এখান থেকে বের হয়ে তোমরা সোজা পরীক্ষার হলে যাবে। ঠিক তখন একটা লোক এসে দরজায় ধাক্কা দেয়। দরজা খুলতেই দুজন লোক এসে প্রশ্নপত্র দেওয়া লোকগুলোকে মারতে শুরু করে। আকাশের বাটন ক্যামেরায় সেই ফুটেজে লোকটাকে দেখা যায়। লোকটা সবাইকে বলে ওরা তোমাদেরকে যে প্রশ্ন দিয়েছে সেগুলো নকল। ঝাঁসি লোকটাকে দেখে কিছু একটা মনে করার চেষ্টা করে। তার মনে পড়ে এই লোকটা ট্রি ট্রেনিং ইনস্টিটিউটের মালিক কুমার। তার মানে এই কুমারই হচ্ছে প্রশ্নপত্র ফাঁসের পেছনের মাস্টার মাইন্ড। তখনই জয়চন্দ্রের অ্যাসিস্ট্যান্ট ঝাঁসিকে কল দিয়ে বলে জয়চন্দ্র অ্যাক্সিডেন্টে মারা গেছে। গল্প চলে আসে অতীতে। কুমার গ্রাম থেকে তার পরিচিত এক ভাইকে নিয়ে আসে। সে অজিতকে বলে আমার বস একদিন আমাকে বলেছিল তোর লোভ বেশি হয়ে যাচ্ছে, লাগাম টেনে ধর। কিন্তু আমি লাগাম টানতে চাই না। 33টা জেলায় আমি আমার কোচিং সেন্টারে 33টা ব্রাঞ্চ করব, যেখানে গরিবের ছেলেমেয়েরা বিনা পয়সায় লেখাপড়া করবে। তুই বলেছিলি অনেক টাকা ইনকাম করতে পারবো, আর এখন বলছিস ফ্রিতে পড়াবি। কুমার বলে আমার এখানে যতজন পড়তে আসবে তার মধ্যে মিনিমাম 40 থেকে 50 জন বড়লোকের ছেলে পাবো। আমরা তাকেই টার্গেট করব। গরিবরা পড়ে পাশ করবে আর বড়লোকরা টাকা দিয়ে। এদিকে কুমারের বস তার নতুন কোচিং সেন্টারের কথা শুনে কুমারকে মারতে যায়, কিন্তু পরের দিন সকালে উল্টো তারই লাশ পাওয়া যায়। গল্প চলে আসে বর্তমানে। জয়চন্দ্রের মৃত্যুর খবর পেয়ে ঝাঁসি তার শেষ কৃত্যে আসে। জীবনের সবচাইতে কঠিন মুহূর্তে যেই মানুষটা তাকে পথ দেখিয়েছিল আজ সেই মানুষটাই তাদেরকে ছেড়ে চলে গেছে। দেখতে দেখতে পরীক্ষার দিন চলে আসে। সবাই প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রের দিকে রওনা দেয়। ঝাঁসির টিমের একজন সব সময় প্রশ্নপত্রের গাড়ির উপরে নজর রাখতে থাকে। এদিকে সাইবার সিকিউরিটিতে থাকা এক অফিসার রাজকে একটা মেইল করে বলে জয়চন্দ্রের মোবাইলের সব ডিটেইলস আপনাকে মেইল করেছি। জয়চন্দ্রের ফোনে 2টা সিম ছিল, তার মধ্যে একটা ছিল ই সিম। সেই ই সিমে 7টা নম্বর সেভ করা। তাদের মধ্যে একজনের নাম ঝাঁসি। তার সাথেই জয়চন্দ্র বেশি কথা বলেছে। জয়চন্দ্র যেই জেলের জেলার ছিল ঝাঁসি সেখানের কয়েদি ছিল। আমি আপনার কাছে ওই মেয়েটা ছবি পাঠিয়েছি। ছবিটা দেখার সাথে সাথেই রাজকুমারকে বলে এটা বড় কথা না যে ঝাঁসি মারামল্লির জায়গা কিভাবে নিল। প্রশ্ন হচ্ছে আমরা মারামল্লিকে কেন দায়িত্ব দিয়েছিলাম? আমরা সবকিছু এমনভাবে প্ল্যান করেছি যে আমাদেরকে ধরা অসম্ভব। অপরদিকে ঝাঁসি মনিকে বলে জয়চন্দ্রের অ্যাক্সিডেন্টের আগে স্যার আমাকে বলেছিল দুরাই রাজকে ফলো করছে। আমি নিশ্চিত স্যারের মৃত্যুর পেছনে রাজের হাত আছে। কুমারের বড় বোনের সাথে রাজের বিয়ে হয়েছে। ওরা যেহেতু জয়চন্দ্র স্যারকে বের করে ফেলেছে তাহলে আমাদেরকে খুঁজে পেতে খুব বেশি সময় লাগবে না। তখনই মারামল্লির ফোনে একটা মেসেজ আসে। ঝাঁসি মারিমুট্টুকে বলে ওরা মারামল্লিকে 2টার সময় ডার্ক গ্রিন স্টেটে দেখা করতে বলেছে। মনি বলে আমরা যে প্ল্যান করেছিলাম তার কিছুই হয়নি। তুমি যদি মারামল্লির জায়গায় ওদের সাথে দেখা করো তাহলে হয়তো আমরা ওদেরকে ধরতে পারবো। এদিকে কুমার গ্রিন স্টেটে ঝাঁসির জন্য অপেক্ষা করছে। কিছুক্ষণ পর সেই রাজকে কল করে বলে মেয়েটা আসেনি, আমি নিশ্চিত ও সবকিছু বুঝে গেছে। এখন আমাদের কাছে একটাই পথ খোলা, মারামল্লিকে মেরে ফেলো, তাহলে আসল ডিএসপি কে খুনের দায়ে নকল ডিএসপি ফেসে যাবে। এদিকে প্রশ্নপত্র বিভিন্ন কেন্দ্রে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায়। সেগুলো একটা রুমে রেখে সবসময় সিসিটিভিতে নজর রাখা হয়। ঝাঁসি তার টিম নিয়ে সবকিছু গুছিয়ে বাসা ছাড়ার প্রিপারেশন নিচ্ছে। সে মারামল্লির কাছে এসে বলে তুমি ঠিকই বলেছিলে, আমি ওদের সাথে পেরে উঠবো না। এইসব কিছুর পেছনে কোচিং সেন্টারের মালিক কুমার জড়িত। ওরা জানে আমি আসল পুলিশ অফিসার না। এখন শুধু আমার নয় বরং তোমার জীবনও হুমকির মুখে। এখানে থাকা তোমার জন্য নিরাপদ না। তুমি এখান থেকে সরাসরি থানায় যাবে। কিন্তু নিচে নামার সময় মারামল্লি ঝাঁসির হাত থেকে বন্দুক নিয়ে তার হাতেই গুলি করে দেয়। ঝাঁসি কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়। মারামল্লি ঝাঁসিকে খোঁজার সময় হঠাৎ ঝাঁসি এসে তার উপর আক্রমণ করে। দুজনের মধ্যে তুমুল মারামারি বেঁধে গেছে। তখনই সেখানে রাজ তার লোকজনদেরকে নিয়ে আসে। দুজন উঠে দাঁড়াতেই রাজ ঝাঁসিকে বলে তুমি সাইডে যাও, তোমার সাথে আমাদের স্যার দেখা করবে। কিন্তু মারামল্লিকে গুলি করতে গেলেই দুজন তাদেরকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। সবাইকে মারা শেষে তারা দুজন রাজকে তক্তা বানিয়ে সেখান থেকে বের হয়। বাসা থেকে বের হওয়ার সময় ঝাঁসি মারামল্লিকে বলে ভেবেছিলাম খুব সহজেই রহস্য সমাধান করব, এরপর শর্টকাটে ডিএসপি চেয়ারে বসে সারা জীবন কাটাবো। কিন্তু এবার তো আমার জীবনেরই ব্যান্ড বেজে গেল। গাড়িতে বসে ঝাঁসি শক্তিবেলকে বলে এভাবে তাকিয়ে আছেন কেন? আপনি নকল ডিএসপি আর পাশে যে বসে আছে সে হলো আসল ডিএসপি। আমি অনেক আগে থেকেই জানতাম যে আপনি আসল ডিএসপি না। তবে আমার আপনার কাছে কিছুই জানার নেই। কিন্তু মারামল্লি ম্যাডামের কাছে একটা প্রশ্ন আছে। আমার মেয়েটাও তো এই বছর গ্রুপ 1 পরীক্ষা দেবে। আমি প্রতিদিন রাত 3টায় নিজে উঠে তাকে ডেকে তুলি, কারণ আমি চাই আমার মেয়েটা পুলিশের একটা বড় পোস্টে চাকরি করুক। সরকারি চাকরি আমাদের জন্য আলাদিনের চিরাগের মতো। আগামীকালকের পরীক্ষার জন্য পুরো তামিলনাড়ুর কত ছাত্র
ছাত্রছাত্রী তাদের নিজেদের সর্বোচ্চটা দিয়ে পড়ালেখা করছে, অথচ আপনাদের মতো কিছু অসৎ মানুষ টাকার জন্য বিক্রি হয়ে তাদের ভবিষ্যৎটা নষ্ট করে দেয়। এরপর ছেলেমেয়েদের মনে প্রশ্নের জন্ম নেয়, এদেশে সৎভাবে পরিশ্রমের আদৌ কি কোনো মূল্য আছে? হয়তো আপনি আসল ডিএসপি, কিন্তু আমার মন চাইছে আমি ঝাঁসি ম্যাডামকেই স্যালুট করি। মারা মল্লিক কোনো কথার উত্তর না দিয়ে চুপচাপ বসে থাকে। আসলে তার কাছে এর কোনো উত্তরই নাই, কেননা সে নিজেও টাকা দিয়ে ডিএসপির পদ পেয়েছে। আর ঠিক এই কারণেই আমরা কখনোই যোগ্য লোকগুলোকে যোগ্য পদে দেখতে পাই না। অযোগ্য লোকেরা এভাবেই নিজের মামা চাচা খালুর জোরে দেশের বড় বড় পদগুলো দখল করে রাখে। আর যেই মানুষটা দুর্নীতি করে এত বড় পদে বসেছে, সে নিশ্চয়ই চাইবে না পুরো সিস্টেমটা নীতি আর আদর্শ দিয়ে চলুক। মারা মল্লিককে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। তাকে একটা গাড়ির চাবি দিয়ে ঝাঁসি ড্রাইভার শক্তিকে নিয়ে সেখান থেকে চলে যায়। মারা মল্লিক তার সিনিয়র অফিসারকে কল দিয়ে বলে, আমি পাশে একটা থানায় যাচ্ছি। কিন্তু সিনিয়র বলে, তুমি সরাসরি উদাগার মালায় যাও, আমি ওখানে আসছি। মারা মল্লিক জানায়, আপাতত আমি আপনাকে ছাড়া আর কাউকে বিশ্বাস করতে পারছি না, আপনি আমাকে থাইকারা থানা থেকে আপনার গাড়িতে করে নিয়ে যান। এসপি বিনোদ বলে, আচ্ছা তুমি থানায় যাও, কিন্তু খবরদার আর কাউকে এই কথা বলবে না। এদিকে ঝাঁসি যে এতদিন নকল ডিএসপি সেজে আসল ডিএসপি কে কিডন্যাপ করে রেখেছিল, সেই খবরটা চারিদিকে ছড়িয়ে যায়। এসপি অরুণ মিডিয়াকে বলে, যত চেষ্টাই করুক না কেন ওই মেয়েটা আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। আপাতত আসল ডিএসপি কে আমরা উদ্ধার করেছি। অপরদিকে ঝাঁসি তার টিমের সবাইকে নিয়ে জঙ্গলে লুকিয়ে আছে। তখনই মনি তাকে ডেকে একটা রেকর্ডিং শোনায়। কেউ একজন অপরজনকে বলছে, হাতি যখন কলেজ রোডে আসবে তখন আমি আপনাকে ইনফর্ম করব। কলকাতায় মনি বলে, ওরা কি বললো? আমি তো কিছুই বুঝলাম না, হাতি কলেজ রোডে আসবে কেন? ঝাঁসি বলে, এই বছরের পরীক্ষায় একটা হাতিও জড়িত আছে। ঝাঁসি আর মনি তখনও এক নজরে সিসিটিভি ফুটেজ দেখছে। মামি এসে জিজ্ঞেস করে, তোমরা আসলে করছোটা কি? ঝাঁসি বলে, পরীক্ষা শেষ হতেই অ্যান্সার শিটের গাড়ি আর পুলিশ চিফ এই ক্যামেরার সামনে দিয়েই যাবে। তখন এই দুই অফিসার রাস্তা ব্যারিকেড দিয়ে আটকে দেবে। তখন 2 কিলোমিটার দূরের আরেক চেকপোস্টও বন্ধ করে দেওয়া হবে। চায়ের দোকানের পাশের হাতিকে তখন ক্যামেরার সামনে দাঁড় করানো হবে, যেন কিছু না দেখা যায়। দুরাইরাজ তখন তার টিম নিয়ে এখানে এসে ম্যাজিক পেন দিয়ে টিক দেওয়া ওয়েমার শিট নিবে, যেগুলো এতক্ষণে ফাঁকা হয়ে গেছে। তারা এবার সেগুলোকে ফিল আপ করবে। হাতি যেহেতু সচরাচর এই রাস্তা দিয়ে যাতায়াত করে, তাই কেউ কিছু সন্দেহ করবে না। দুরাইরাজের টিমের কাজ শেষ হওয়ার সাথে সাথেই দুই পাশের ব্যারিকেড ছড়িয়ে দেওয়া হবে। খবরে বলা হবে অ্যান্সার শিট পৌঁছাতে দেরি হয়েছে, কারণ হাতি রাস্তা ব্লক করেছিল। কিন্তু এবার আমাদের কাছে প্রমাণ থাকবে আর আমরা ওদের পর্দা ফাঁস করব। যথারীতি সকল প্রোটোকল মেনে স্টুডেন্টদেরকে চেক করে হলে ঢুকানো হয়। পরীক্ষা শেষ হতেই সবাই বেশ হাসি মুখে বের হয়ে আসে। ইলান তখন ঝাঁসিকে কল দিয়ে জানায়, প্রিন্সিপালের রুম থেকে অ্যান্সার শিট বের হতেই গাড়ি সেই রাস্তা দিয়েই যাবে। হঠাৎ এক অফিসার এসে তার ফোন কেড়ে নিয়ে বলে, JN, মানে এটাই ঝাঁসির নতুন নম্বর, তাই না? মারা মল্লিকের কিডন্যাপের খবর ফাঁস হওয়ার পর থেকেই আমরা ডিএসপি অফিসের সবার উপরে নজর রাখছি। ইলান এবার লোকটাকে মারতে শুরু করলে সে উল্টা ইলানকে মেরে কন্ট্রোল রুমে ঝাঁসির নম্বর দিয়ে ট্র্যাক করতে বলে। ঝাঁসির প্ল্যান মতো একের পর এক অ্যান্সার শিটের গাড়ি সেই রাস্তা দিয়ে চলে যায়, কিন্তু কোনো ব্যারিকেডই আটকানো হয় না। ঝাঁসি বুঝে উঠতে পারে না এসব হচ্ছে কি। তখনই হঠাৎ এক ক্যামেরায় দেখে দুরাইরাজ এক হাতি সাজিয়ে নিয়ে এসে দাঁড়িয়ে আছে। সে ক্যামেরার দিকে তাকিয়ে বলে, আরে বলো ঝাঁসি, ওই হাতির প্ল্যান তো তোকে বোকা বানাতে আমরা লিক করেছিলাম, তবে চিন্তা করিস না, খুব জলদি তুই ধরা পড়বি। এবার দেখানো হয় আসল প্ল্যান। বিনোদ সব অফিসারকে কল দিয়ে তাদের প্রোটেকশনে থাকা অ্যান্সার শিট এক করে দুইটা গাড়িতে তুলে গাড়িগুলো ফেরিতে তোলে। এরপর নিজেই প্রশ্ন পড়ে আর পেছনের সিট থেকে কুমার সেগুলোর উত্তর বলে দেয়। আর একজন সেগুলো স্টুডেন্টদের নাম দিয়ে বানানো তাদের ওয়েমারে পূর্ণ করতে থাকে। এবার এক্সাম সেন্টারের প্রিন্সিপাল পাশের গাড়ির পাশের জানালার সিটে বসতেই কুমার তার অ্যাসিস্ট্যান্টকে বলে, আমাদের স্টুডেন্টদের ফাঁকা ওয়েমার শিট বের করে সেখানে আমাদের পূরণ করা এই শিটগুলো রেখে দাও। সাথে সাথেই পাশের গাড়ির দরজা খুলে প্রিন্সিপাল থেকে শিট নিয়ে তাদের পূরণ করা শিটগুলো অদল বদল করে নেয়। কুমার বিনোদকে বলে, থাইকারা কলেজ থেকে উদয় মালামের তহসিলের অফিসে প্রশ্ন পৌঁছাতে 1 ঘন্টা 35 মিনিট সময় লাগে। ততক্ষণে আমাদের পূরণ করা এই অ্যান্সার শিটও তহসিলের অফিসে পৌঁছে যাবে। এসপি বিনোদ জিজ্ঞেস করে, এটা তো অবাক করা বিষয়, প্রত্যেকটা ছাত্রকে আলাদা আলাদা প্রশ্নপত্র দেওয়া হয়, কারো কাছে যদি এ সেটের প্রশ্ন থাকে তার কাছে 1 নম্বরে যে প্রশ্ন থাকবে, অপরজনের কাছে যদি বি সেটের প্রশ্ন পড়ে তার সাথে 1 নম্বর প্রশ্ন তো মিলবে না। প্রত্যেকটা ছাত্রের ওয়েমার শিট আবার আলাদা আলাদা নম্বর দিয়ে মার্ক করা। আপনি আমাদের প্রত্যেকটা ছাত্রের ওয়েমার শিটের বারকোড কিভাবে জানলেন? আসলে পরীক্ষা শুরু হওয়ার 20 মিনিট পর কুমারের লোকেরা চশমার মাধ্যমে প্রশ্নপত্রের ছবি তুলে সেটা কুমারের কাছে পাঠায়। কুমার সেই ছবিটা শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠায়। সে আবার আনসার শিট থেকে বারকোড বের করে কুমারের কাছে পাঠিয়ে দেয়। কুমার তাড়াতাড়ি সেই বারকোড দিয়ে সেই ছাত্র সব ডিটেলস বের করে নতুন একটা আনসার শিট তৈরি করে। এরপর তার লোকদের মাধ্যমে আনসার শিটটার মূল আনসারের সাথে বদলে দেয়। আর এই কাজগুলো পরীক্ষা শুরু হওয়া থেকে শেষ হওয়ার মধ্যেই করে ফেলে, যার জন্য কেউ কখনো তাকে
সন্দেহ করতে পারে না। এদিকে সাইবার ক্রাইম থেকে এসপি কে কল করে ঝাঁসি নতুন নম্বরের লোকেশন দিয়ে দেয়। শক্তি তার মেয়ে শ্রদ্ধাকে নিয়ে কোথাও যাচ্ছিল, মাঝপথে দাঁড়িয়ে সে মেয়ের কাছ থেকে ফোনটা নিয়ে নেয়। সে ঝাঁসিকে কল দিয়ে বলে, তাহলে কি আমরা হেরে গেলাম? ঝাঁসি বলে, আমি সবসময় ব্যাকআপ প্ল্যান রাখি, আমরা নয় বরং এবার কুমার হারবে। আসলে সেদিন রাতে ঝাঁসি মারামল্লির কাছে একটা স্পাই ক্যামেরা দিয়ে বলেছিল বিনোদ নিজেও এই সবকিছুর সাথে জড়িত, তোমাকে যেভাবেই হোক বিনোদের গাড়িতে এই স্পাই ক্যামেরা লাগিয়ে দিতে হবে। বিনোদ যখন গাড়িতে বসে কুমারের সাথে প্রশ্নপত্রের উত্তর বের করছিল তখন ক্যামেরা দিয়ে তাদের সব রেকর্ড হয়ে যায়। ঝাঁসি মারামল্লিকে কল দিয়ে ধন্যবাদ জানায়। মারামল্লি বলে, ধন্যবাদ তো তোমাকে আমার দেওয়া উচিত, তোমার কারণে আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি জীবনের শর্টকাট নিতে গিয়ে শান্তি হারিয়ে ফেলেছিলাম, ডিএসপির পদ থেকে রিজাইন দিয়ে দিয়েছি, তাই শান্তিটা আবারও ফিরে পেয়েছি। ফোন রেখে ঝাঁসি কুমারের ভিডিও কপি করে তাঁবু থেকে বের হতেই দেখে সেখানে পুলিশ চলে এসেছে, কিন্তু পাশ থেকে চেরিয়ান উল্টো তার সিনিয়রের দিকে বন্দুক তাক করে বলে, ঝাঁসি তুমি চলে যাও, আমি প্রথম দিন থেকেই জানি তুমি মারামল্লি না বরং ঝাঁসি। ইলানের কাছ থেকে আমি তোমার ব্যাপারে জানতে পেরেছি, তোমার উদ্দেশ্য জানার পর প্রথম দিন থেকে আজ পর্যন্ত আমি সব সময় তোমাকে ফলো করেছি। যতবার ডিএসপি অফিসারদের মিটিং এর জন্য ডাকা হয়েছে প্রতিবার আমি কোনো না কোনো বাহানা করে সেটা ক্যান্সেল করিয়েছি, কারণ ডিএসপি দের মিটিং হলেই তুমি কোনো না কোনো ভাবে ডিএসপি দের কাছে ধরা পড়ে যেতে। ঝাঁসি তার সঙ্গীদেরকে নিয়ে জঙ্গল দিয়ে পালিয়ে যায়, কিন্তু মেইন রাস্তায় উঠতে গেলেই তখনই সেখানে একটা গাড়ি নিয়ে কুমার আসে। তারা পালাতে গেলেই কুমার একটা মল্লম মামির পিঠে মারে, কিন্তু দুইজন মামিকে নিয়ে একটা গাছের আড়ে লুকিয়ে পড়ে, কিন্তু মামি সেখানেই মারা যায়। ততক্ষণে সেখানে কুমার চলে এসেছে, বাধ্য হয়ে দুজন আবারও দৌড়াতে শুরু করে। মনি বলে, আমার কাছে পেন ড্রাইভের একটা কপি আছে, দুজনকে এবার দুই দিকে যেতে হবে। কিন্তু কুমার ঠিকই ঝাঁসিকে খুঁজে বের করে বল্লম দিয়ে তার পিঠে মারে। ঝাঁসি মাটিতে পড়ে যন্ত্রণায় কাঁপতে শুরু করে। কুমার তাকে মারতে আসলেই ঝাঁসি তার পিঠ থেকে বল্লম বের করে কুমারের পেটে ঢুকিয়ে দেয়। প্রত্যেকটা টিভি চ্যানেলে কুমার আর বিনোদের এত বড় স্ক্যামের খবর রাতারাতি ভাইরাল হয়ে যায়। ঝাঁসি পালিয়ে গেলেও কুমার জঙ্গলে নদীর পাড়ে দাঁড়িয়ে থাকে। তখনই অপরিচিত একটা নম্বর থেকে কুমারকে কল করে বলে, নিজেকে শেষ করে ফেলো। তার মানে আমরা ভাবছিলাম কুমারই হয়তো এই পুরো সিস্টেমের মাস্টার মাইন্ড, কিন্তু এখন বোঝা যাচ্ছে কুমার তো কেবল এই খেলার একটা পেয়াদা। কল কাটতেই কুমারের বোন তাকে কল করে অনেক কান্না করে, কিন্তু কুমার কোনো কথাই বলে না। কুমারের বোন বলে, তুই যেখানেই থাকিস বাসায় আয়, আমি শুধু তোর বোন না, আমি তোর মায়ের মতো। কিন্তু কুমার জানে সে শুধু তার বোনের নয় বরং হাজারো মানুষের জীবন নষ্ট করে দিয়েছে। এই অপরাধ বোধের বোঝা সে আর বইতে পারছে না। তার মা তাকে একটা আদর্শ মানুষ বানাতে চেয়েছিল, কিন্তু সে টাকার লোভে একটা নর্দমার কীটের থেকেও খারাপ হয়ে গেছে। সে এবার তাদের বাড়ির সামনে নদীতে নেমে পানিতে ডুব দেয়। বেশ গভীরে ডুব দিয়ে একটা মাছ মুখের ভেতরে ঢুকিয়ে তার মায়ের মতোই মৃত্যুবরণ করে। আজ যেন তার কাঁধ থেকে সকল অপরাধের বোঝা নেমে যাচ্ছে। সে পরম শান্তিতে তার মাকে আলিঙ্গন করে। এদিকে এত বড় স্ক্যাম ফাঁস করার জন্য ঝাঁসিকে এই কেস থেকে মাফ করা হয়, এমনকি তার পরীক্ষার উত্তরপত্র পুনরায় যাচাই করে ভালো মার্ক পাওয়ার জন্য তাকে ডিএসপি পদে নিয়োগ দেওয়া হয়। আসলে যখন অপদার্থ লোক টাকা দিয়ে কোনো গুরুত্বপূর্ণ পদ পেয়ে যায় তখন সে পুরো সিস্টেমটাকেই তার মতোই অপদার্থ বানিয়ে দেয়, কিন্তু যখন একটা যোগ্য লোক তার নিজের যোগ্যতা দিয়ে সেই পদ পায় তখন ঘুণে ধরা সিস্টেমটাও ভালো করার চেষ্টা করে। রাতে ডিউটি থেকে ফেরার সময় ঝাঁসির ফোনে একটা আননোন নম্বর থেকে কল আসে। অপর পাশের লোকটা বলে, এবার তাহলে আসল ডিএসপি হয়ে গেছো, তুমি নিশ্চয়ই আমাকে চেনোনি, কিন্তু আমি সব সময় তোমার সাথেই ছিলাম। তুমি ভেবেছো গল্পটা কোনো রুই কাতলার, কিন্তু গল্পটা তো আসলে একটা তিমি মাছের, সেই তিমি যে পুরো সমুদ্রে দাপিয়ে বেড়ায়। তার মানে এই পুরো সিস্টেম কুমার নয় বরং অন্য কেউ চালাচ্ছিল, আর সে এখনো সামনে আসেনি। কে এই লোক, আর সে কেনই বা বলল যে সে সবসময় ঝাঁসির পাশেই ছিল? তাহলে কি সে ঝাঁসির খুব কাছের কেউ? এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের অপেক্ষা করতে হবে পরবর্তী সিজনের জন্য। এখানেই শেষ হয়ে যায় এক্সাম সিজন 1 এর গল্প। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।